আজকের এই পর্বে আমরা দেখব কিভাবে একটা জাতি তার নিজের পরিচয়ের জন্য সংগ্রাম করেছিল আর সেই সংগ্রামের পথ ধরেই পাকিস্তান থেকে জন্ম নিল এক নতুন দেশ, আমাদের বাংলাদেশ। কিন্তু আসল প্রশ্নটা হলো, ঠিক কী কারণে একটা দেশ ভেঙে দুই টুকরো হয়ে যায়? কি এমন ঘটেছিল যা দুটো অংশের মানুষকে একে অপরের থেকে এতটা দূরে সরিয়ে দিল? আসুন এই প্রশ্নটারই উত্তর খোঁজা যাক। তো গল্পটা শুরু হচ্ছে ১৯৪৭ সাল থেকে। সেই যে বিখ্যাত দ্বিজাতি তত্ত্ব, মানে ধর্মের ভিত্তিতে দেশভাগ, সেটার ওপর ভিত্তি করেই ব্রিটিশ ভারত ভেঙে গেল। জন্ম নিল দুটো নতুন রাষ্ট্র, হিন্দু সংখ্যাগরিষ্ঠ ভারত আর মুসলিম সংখ্যাগরিষ্ঠ পাকিস্তান। পাকিস্তান নামের এই নতুন দেশটির দুটো অংশের মধ্যে মিল ছিল আসলে একটাই, ধর্ম। কিন্তু অমিল সে তো বিশাল। শুধু হাজার মাইলের ভৌগোলিক দূরত্বই না, তার চেয়েও বড় ফারাক ছিল ভাষা আর সংস্কৃতিতে। আর এই যে ফারাক, এটা কিন্তু শুরু থেকেই টের পাওয়া যাচ্ছিল। দেশভাগের পরপরই যে বিভেদের বীজ বোনা হয়েছিল, চলুন সেই গল্পটা একটু দেখি। তো ১৯৪৭ সালের জুনে লর্ড মাউন্টব্যাটেন দেশভাগের প্ল্যানটা দিলেন। আগস্টে পাকিস্তান তৈরি হল, আর মোহাম্মদ আলী জিন্নাহ হলেন তার প্রথম গভর্নর জেনারেল। তখন পর্যন্ত আপাতদৃষ্টিতে সবকিছু ঠিকঠাকই মনে হচ্ছিল। কিন্তু প্রথম ধাক্কাটা লাগল ভাষাকে কেন্দ্র করে। আর এটা শুধু একটা ভাষার লড়াই ছিল না, এটা ছিল নিজেদের পরিচয় টিকিয়ে রাখার লড়াই। দিনটা ছিল ১৯৪৮ সালের ২৪শে মার্চ। ঢাকা ইউনিভার্সিটির কার্জন হল। পাকিস্তানের গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহ উঠে দাঁড়ালেন আর ঘোষণা করলেন, উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। আর ঠিক তখনই ওই ঘোষণার সাথে সাথে হলের মধ্যে থাকা ছাত্ররা গর্জে উঠল। চারদিক থেকে আওয়াজ আসল, না না। বলা যায় প্রতিরোধের শুরুটা হয়েছিল ঠিক ওই মুহূর্ত থেকেই। জিন্নাহর ওই ঘোষণার পর থেকেই কিন্তু আন্দোলনটা দানা বাঁধতে শুরু করে। আর সেই আন্দোলন তার চূড়ান্ত রূপে পৌঁছায় ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারিতে। সেদিন ছাত্ররা ১৪৪ ধারা ভেঙে মিছিল বের করলে পুলিশ গুলি চালায়। বহু হতাহতের ঘটনা ঘটে। তবে এই আত্মত্যাগের ফলও কিন্তু পাওয়া গিয়েছিল। শেষ পর্যন্ত ১৯৫৬ সালে পাকিস্তানের সংবিধানে বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে মেনে নিতে তারা বাধ্য হয়। যারা সেদিন ভাষার জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন, সেই বীরদের কথা আমরা ভুলব না। আবুল বরকত, রফিকুদ্দিন আহমেদ, আব্দুল জব্বার, আব্দুস সালাম, তাদের এই আত্মত্যাগী আন্দোলনটাকে অমর করে রেখেছে। ভাষার অধিকার তো আদায় হল, কিন্তু সংগ্রাম এখানেই থেমে থাকেনি, বরং এটা একটা নতুন দিকে মোড় নিল। এবার দাবি উঠল রাজনৈতিক আর অর্থনৈতিক বঞ্চনার বিরুদ্ধে, দাবি উঠল স্বায়ত্তশাসনের। মানে ব্যাপারটা কি দাঁড়ালো? ভাষাকে নিয়ে যে ক্ষোভটা তৈরি হয়েছিল সেটা ধীরে ধীরে আরও বড় আকার নিল। পূর্ব পাকিস্তানের মানুষজন তখন স্পষ্ট বুঝতে পারছিল যে তাদের সাথে শুধু সাংস্কৃতিকভাবেই অবিচার হচ্ছে না, অর্থনৈতিক আর রাজনৈতিকভাবেও তারা চরম বঞ্চনার শিকার। ভাবুন একবার, দেশের বেশিরভাগ বৈদেশিক মুদ্রা আসছে পূর্ব পাকিস্তান থেকে, পাট রপ্তানি করে, অথচ সেই টাকার প্রায় পুরোটাই খরচ হচ্ছে পশ্চিম পাকিস্তানের উন্নয়নে। এই যে বঞ্চনার অনুভূতি, এটাই জন্ম দিয়েছিল নিজেদের শাসন নিজেদের হাতে তুলে নেওয়ার আকাঙ্ক্ষার। ঠিক এই পটভূমিতেই ১৯৬৬ সালে শেখ মুজিবুর রহমান পেশ করলেন তার ঐতিহাসিক ৬ দফা। এটা ছিল বলতে গেলে পূর্ব পাকিস্তানের পূর্ণ আঞ্চলিক স্বায়ত্তশাসনের একটা ব্লুপ্রিন্ট। দাবিগুলো খেয়াল করলে বোঝা যায় এগুলো কতটা সুনির্দিষ্ট ছিল। যেমন ধরুন, বৈদেশিক মুদ্রার ওপর নিজেদের নিয়ন্ত্রণ বা নিজস্ব কর ব্যবস্থা। এগুলো সরাসরি অর্থনৈতিক বৈষম্যের গোড়ায় আঘাত করেছিল। কিন্তু পশ্চিম পাকিস্তানের শাসকরা এই ৬ দফাকে কিভাবে দেখল? তারা এটাকে দেখল একটা ষড়যন্ত্র হিসেবে। তাদের মিডিয়াগুলোয় প্রচার শুরু হয়ে গেল যে এটা আসলে পাকিস্তান ভেঙে ফেলার একটা চক্রান্ত। ৬ দফার জনপ্রিয়তা দেখে শাসক গোষ্ঠী ভর পেয়ে গেল আর শুরু করল দমনপীড়ন। ১৯৬৮ সালে শেখ মুজিবুর রহমান সহ ৩৫ জনের বিরুদ্ধে দেয়া হল আগরতলা ষড়যন্ত্র মামলা। অভিযোগ, ভারতের সাহায্যে পাকিস্তান ভাঙার চেষ্টা। কিন্তু মানুষ এটাকে দেখল বাঙালি জাতীয়তাবাদী আন্দোলনকে থামানোর একটা কৌশল হিসেবে। এর প্রতিবাদে আর পরে ছাত্রনেতা আসাদ আর মামলার আসামি সার্জেন্ট জহুরুল হকের মৃত্যুর পর ১৯৬৯ সাল নাগাদ পুরো পূর্ব পাকিস্তান একটা গণ অভ্যুত্থানে ফেটে পড়ল। এই গণ অভ্যুত্থানের পর পরিস্থিতি খুব দ্রুত পাল্টাতে শুরু করল। গল্পটা এবার তার ক্লাইম্যাক্সের দিকে এগোচ্ছে, যা একটা নতুন ভোরের ইঙ্গিত দিচ্ছিল। ১৯৭০ সালের নভেম্বর মাস। ইতিহাসের অন্যতম ভয়াবহ এক ঘূর্ণিঝড় ভোলা সাইক্লোন আছড়ে পড়ল পূর্ব পাকিস্তানের উপকূলে। লক্ষ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হল। কিন্তু কেন্দ্রীয় সরকারের প্রতিক্রিয়া ছিল অবিশ্বাস্য রকমের ধীর আর উদাসীন। এই ঘটনাটা আগুনে ঘি ঢালার মতো পাঁচ করল।
সাধারণ নির্বাচনের ঠিক আগে মানুষের ক্ষোভ গিয়ে পৌঁছালো একেবারে চরমে। আর সেই ক্ষোভের একটা সরাসরি প্রতিফলন আমরা দেখতে পেলাম ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে। পূর্ব পাকিস্তানে জাতীয় পরিষদের ১৬২টা আসনের মধ্যে ভাবা যায় ১৬০টাতেই জিতে গেল শেখ মুজিবুর রহমানের দল আওয়ামী লীগ। এটাকে শুধু জয় বলা যায় না, এটা ছিল একটা নিরঙ্কুশ ম্যান্ডেট। কিন্তু জনগণের এই রায়কে কি মেনে নেওয়া হলো? না। ১৯৭১ সালের ১ মার্চ পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খান হুট করে জাতীয় পরিষদের অধিবেশন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দিলেন। এটা ছিল গণতন্ত্রের ওপর একটা সরাসরি আঘাত। এর পরের ঘটনাগুলো ঘটল খুব দ্রুত, একেবারে ঝড়ের বেগে। ২রা মার্চ ঢাকা ইউনিভার্সিটিতে উড়ল স্বাধীন বাংলাদেশের পতাকা। ৭ই মার্চ রেসকোর্স ময়দানে শেখ মুজিব দিলেন তার সেই ঐতিহাসিক ভাষণ। আর সবকিছুর ওপর জবনিকা নেমে এলো ২৫শে মার্চের কালরাতে, যখন পাকিস্তানি সেনাবাহিনী শুরু করল তাদের নারকীয় গণহত্যা, অপারেশন সার্চলাইট। ৭ই মার্চের ভাষণের ওই কথাগুলোই যেন একটা পুরো জাতির হৃদয়ের কথা হয়ে উঠল। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এই একটা বাক্যেই সব পরিষ্কার হয়ে গিয়েছিল। মুক্তির সংগ্রাম এবার স্বাধীনতার সংগ্রামে রূপ নিয়েছে। এরপরের ইতিহাস তো আমাদের সবারই জানা।